পৃষ্ঠা 25 কন্টিনিউড। প্রশ্ন 11, টমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো। হবসের রাষ্ট্রদর্শনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। প্রশ্নের মান 4+4। সূচনা। ইংরেজ দার্শনিক টমাস হবস 1588 থেকে 1679 খ্রিস্টাব্দ আধুনিক রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে অন্যতম ছিলেন। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম সার্থক প্রবক্তা ছিলেন তিনি বলেন, কোট, রাষ্ট্র হলো যন্ত্র এবং রাষ্ট্রে বসবাসকারীরা নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ, আনকোট। যন্ত্রের গতি নিয়ে রাষ্ট্র চলমান, আর তার সঙ্গে সঙ্গে চলমান মানুষ এবং তার কর্মকাণ্ড। হবসের রাষ্ট্র দর্শন। 1. রচিত রাষ্ট্রগ্রন্থসমূহ। হবসের লেখা সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি হল লেভিয়াথান, LEVIATHAN, যা তিনি ফ্রান্সে নির্বাসনে থাকাকালীন রচনা করেছিলেন। এছাড়াও তার উল্লেখযোগ্য আরও দুটি গ্রন্থ ছিল ডি কর্পোরে, DECORPORE, এবং ডি হোমাইন, DEHOMINE। লেভিয়াথান, লয় একার ভয় রস্যইকার, অন্তস্থ আকার থয়াকার দন্তের ন। গ্রন্থে হবসের রাষ্ট্রচিন্তার বিশদ বিবরণ রয়েছে। 2. রাষ্ট্রচিন্তার ধারা। 1. সামাজিক চুক্তি মতবাদ। মূল বক্তব্য। হবসের ধারণায় সামাজিক চুক্তির মধ্যে দিয়েই রাষ্ট্র নামে যন্ত্রের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সমাজ গড়ে ওঠার আগে মানুষ প্রকৃতির কোলে জীবন কাটাত, কিন্তু প্রকৃতির রাজ্যের অনিশ্চয়তা এবং দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় মানুষ চুক্তির দ্বারা সমাজ গঠন করল। যাবতীয় প্রাকৃতিক অধিকার সার্বভৌম শাসকের হাতে অর্পণ করল। প্রকৃতির রাজ্য। হবসের সামাজিক চুক্তি মতবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রকৃতির রাজ্য, স্টেট নেচার। হবসের ধারণায় সমাজ গঠনের আগে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। প্রকৃতির এই রাজ্য ছিল ভয়াবহ এবং অসহনীয়। এই প্রকৃতির রাজ্যে মানুষ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকত, বলবান দুর্বলদের পরাজিত করত। প্রাকৃতিক আইন। হবসের ধারণায় এই প্রকৃতির রাজ্যে সংঘাতপূর্ণ জীবনের থেকে মুক্তির জন্য প্রাকৃতিক আইনের প্রয়োজন। হবসের মতে প্রাকৃতিক আইন হল পারস্পরিক বিবেচনা প্রসূত স্বাভাবিক কিছু পরামর্শ। অসহনীয় জীবনযাপন থেকে মুক্তির লক্ষ্যে পারস্পরিক বিবেচনার মাধ্যমে মানুষ কিছু আইন তৈরি করে। সার্বভৌমিক তত্ত্ব। হবসের ধারণায় সার্বভৌম ক্ষমতা হল মানুষের এমন এক চূড়ান্ত ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাষ্ট্রের এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষা করেন। সার্বভৌমত্বের প্রধান উদ্দেশ্য হল জনস্বার্থ রক্ষা করা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। হবসের চিন্তায় ব্যক্তি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সদা সচেষ্ট। রাষ্ট্র ব্যক্তির জন্য সৃষ্টি হয়েছে, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। ব্যক্তির নিরাপত্তা ও মঙ্গল সাধনই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। হবসের রাষ্ট্র দর্শনের সীমাবদ্ধতা ও গুরুত্ব। 1. সীমাবদ্ধতা। পাশ্চাত্য রাষ্ট্র চিন্তাবিদ ভন মারে গেটেল প্রমুখ হবসকে রক্ষণশীল, যান্ত্রিক, গণতন্ত্র বিরোধী তত্ত্বের রূপকার বলেছেন। হবসের রাষ্ট্রতত্ত্বের সামাজিক চুক্তি ভ্রান্ত এবং তাঁর প্রকৃতির রাজ্যতত্ত্ব কাল্পনিক, কেননা হবসের চুক্তিতত্ত্বে চুক্তি সম্পাদনকারী শুধুমাত্র একটি পক্ষ আছে, তা হল সাধারণ মানুষ বা জনসাধারণ। এতে শাসক বা অন্য কোনো পক্ষ নেই, কিন্তু বাস্তবে চুক্তি হয় দুই বা ততোধিক পক্ষের মধ্যে। তাই হবসের এই চুক্তিতত্ত্ব অবাস্তব। 2. গুরুত্ব। টমাস হবস
ঐশ্বরিক তত্ত্বকে অস্বীকার করে রাষ্ট্রকে মানবিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গেছেন। তাই লিও স্ট্রস হবসকে কোট দ্য অরিজিনেটর অফ মডার্ন পলিটিক্যাল ফিলোসফি আনকোট বলে উল্লেখ করেছেন। উপসংহার: হবস তাঁর রাষ্ট্র দর্শনে রাষ্ট্র শক্তির উদ্গাতা হিসেবে ঈশ্বরের বদলে মানুষকে স্থান দিয়ে রাষ্ট্র চিন্তার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। নিজে একজন রাজ পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রনৈতিক তত্ত্ব রচনার ক্ষেত্রে তিনি যেভাবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজার ঐশ্বরিক তত্ত্বকে অস্বীকার করে এক নতুন রাষ্ট্রতত্ত্বের জন্ম দেন তা অবশ্যই প্রশংসনীয়। পৃষ্ঠা ২৬। প্রশ্ন ১২। জন লকের রাষ্ট্রচিন্তার পরিচয় দাও এবং রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের অবদান লেখো। সূচনা: আধুনিক বস্তুনিষ্ঠ ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রতত্ত্ব পূর্ণতা পায় ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ জন লকের রচনাগুলির মধ্যে। তিনি ছিলেন উদারনীতিবাদের জন্মদাতা তথা সার্থক প্রবক্তা। জন লকের রাষ্ট্রচিন্তা: ১. রাষ্ট্রাদর্শ। সমকালীন ইংল্যান্ডের সমাজ জীবনের প্রেক্ষিতেই গড়ে উঠেছিল লকের রাষ্ট্রদর্শন। লকের রাষ্ট্রাদর্শের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় ছিল অভিজ্ঞতাবাদ, প্রকৃতির রাজ্য, প্রাকৃতিক আইন ও প্রাকৃতিক অধিকার, সামাজিক চুক্তি, সম্পত্তি তত্ত্ব প্রভৃতি। ২. রচনাসমূহ: টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট ১৬৯০ খ্রিস্টাব্দ গ্রন্থে লক রাষ্ট্রভাবনার পরিচয় দিয়েছেন। তাঁর লেখা অন্যান্য কয়েকটি গ্রন্থ হল কোট কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং আনকোট, কোট হিজ লেটার্স অন টলারেন্স আনকোট প্রভৃতি। ৩. গুরুত্বপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা। সামাজিক চুক্তি। জন লক বলেছেন, প্রকৃতির রাজ্যে প্রতিটি ব্যক্তি প্রত্যেকের সঙ্গে চুক্তি করে এই রাষ্ট্র সমাজ গড়ে তুলেছে। এই চুক্তির উদ্দেশ্য হল জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে রক্ষা করা। ২. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। জন লক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন। ক্ষমতার ভিত্তিতে তিনি সরকারকে ৩টি ভাগে ভাগ করেছেন, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং ফেডারেটিভ বিভাগ। FEDERATIVE ফেডারেটিভ। তিনি মনে করতেন সরকারের এই ৩টি বিভাগকে আলাদা করে দিলে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকবে না। প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হওয়ায় প্রত্যেকে সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করে। লক প্রকৃতির রাজ্যকে এক শান্তির রাজ্য হিসেবে বর্ণনা করেছেন, যেখানে মানুষ পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে বাস করত। অভিজ্ঞতাবাদ। লক বলেন যে জগৎ সংসারের সমস্ত কিছুকেই অভিজ্ঞতার আলোকে বিচার করা উচিত। লকের ধারণা জন্মানোর পর প্রথমে মানুষের মন থাকে সাদা কাগজের মতো, যাতে কোনো দাগ থাকে না, কিন্তু যত দিন যায় মানুষ অভিজ্ঞতা লাভ করে, যা তার চিন্তা ও জ্ঞানের জগতের প্রসার ঘটায়। প্রাকৃতিক আইন ও অধিকার। লক বলেছেন, প্রকৃতির রাজ্য পরিচালনা করত প্রাকৃতিক আইন। এই প্রাকৃতিক আইন ছিল বলেই কেউ কারো জীবন, স্বাধীনতা ও সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে পারত না। লকের ধারণায় এই প্রাকৃতিক আইন ছিল সর্বজনীন। সম্পত্তি তত্ত্ব। লকের ধারণায় সম্পত্তির অধিকারের মধ্যেই রয়েছে মানুষের জীবন ও স্বাধীনতার অধিকার। লক বলেছেন, সমস্ত মানুষ প্রকৃতিগতভাবে সমান প্রাকৃতিক সম্পদ ভোগ করার অধিকারী। সমালোচনা। লকের রাষ্ট্রচিন্তা সমালোচনার ঊর্ধ্বে ছিল না। প্রথমত,
লকের বেশ কয়েকটি তত্ত্বে স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। লক একদিকে আইনসভা, অপরদিকে রাষ্ট্র সমাজকে চরম ক্ষমতার আধার বলে উল্লেখ করছেন। আবার কখনো বা রাজাকে ক্ষমতার বিশেষ অধিকারী হিসেবে বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, লক শ্রমজীবীদের ওপর মালিকপক্ষের শোষণগত ভূমিকাকে এড়িয়ে গেছেন। তৃতীয়ত, লক তার রাষ্ট্রচিন্তার মধ্যে যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে মিলন ঘটাতে চেয়েছেন, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। জন লকের অবদান। রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের কয়েকটি অবদান হল: 1. প্রাকৃতিক অধিকার তত্ত্ব। তিনিই প্রথম স্পষ্ট ভাষায় বলেন, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার হল মানুষের স্বাভাবিক বা প্রাকৃতিক অধিকার। 2. ক্ষমতা পৃথকীকরণ তত্ত্ব। লকই প্রথম স্পষ্টভাবে ক্ষমতা বিভাজন নীতির ব্যাখ্যা দেন। 3. ঐশ্বরিক অধিকার তত্ত্বের বিরোধিতা। ঐশ্বরিক তত্ত্বের বিরোধিতা করে লক বলেন, রাষ্ট্র হল মানবীয় প্রতিষ্ঠান, কোনো ঐশ্বরিক প্রতিষ্ঠান নয়। 4. বিপ্লবের তত্ত্ব। বিপ্লবের তত্ত্বে লক স্বৈরাচারিতার অবসানের ক্ষমতা জনগণের হাতে দেন। তাঁর এই তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে অনুসৃত হয়। পৃষ্ঠা 27। উপসংহার। সপ্তদশ শতকে গৌরবময় বিপ্লবের পটভূমিতে জন লক ইংল্যান্ড তথা ইউরোপের রাষ্ট্রচিন্তার জগৎকে সমৃদ্ধ করেন। তাঁর রাষ্ট্রচিন্তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও একথা স্বীকার করতেই হবে যে তিনি হলেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ। প্রশ্ন 13। রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত ধারণা দাও। প্রশ্নের মান 4+4। সূচনা। রাষ্ট্রচিন্তার জগতে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব হলেন ফরাসি চিন্তাবিদ জ্যাঁ-জাক রুশো। রাষ্ট্রচিন্তার ইতিহাসে রুশোর স্থান নির্ণয় করতে গিয়ে অধ্যাপক হার্নশ বলেছেন, কোট, রাজনৈতিক আদর্শবাদীদের মধ্যে রুশো উচ্চ স্থানের অধিকারী, আনকোট। রুশোর রাষ্ট্র দর্শন। 1. রাষ্ট্রাদর্শ। রুশোর রাষ্ট্রাদর্শের মূল তিনটি বিষয় হল প্রকৃতির রাজ্য, স্টেট অফ নেচার, সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ও সাধারণ ইচ্ছা, জেনারেল উইল। রুশোর রাষ্ট্রাদর্শে গণতন্ত্র ও সাম্যের প্রতিফলন মেলে। 2. রচনাসমূহ। রুশো রচিত উল্লেখযোগ্য তিনটি গ্রন্থ হল আ ডিসকোর্স অন দ্য মরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, আ ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি ও দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। 3. গুরুত্বপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা। 1. প্রকৃতির রাজ্য। রুশোর ধারণায় প্রকৃতির রাজ্য ছিল ভূস্বর্গসম, আর্থলি হেভেন, যেখানে মানুষদের মধ্যে মধুর ও আন্তরিক সম্পর্ক, সুখ শান্তি বজায় ছিল। রুশো বলেছেন, কোট, মানুষের মধ্যে চিন্তা ও বিচার শক্তির উন্মেষ ঘটলে পারস্পরিক ভেদাভেদ গড়ে ওঠে ও ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে, ফলে প্রকৃতির রাজ্যের যাবতীয় সুখ শান্তির অবসান হয়। 2. সামাজিক চুক্তি মতবাদ। প্রকৃতির রাজ্যে ঘনিয়ে ওঠা অশান্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মানুষ এক চুক্তি সম্পাদন করে। এই চুক্তির মধ্যে দিয়ে গড়ে ওঠে রাজনৈতিক বা পৌর সমাজ। রুশোর ধারণায় এই চুক্তিই হল সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের প্রথম খণ্ডে রুশো লিখেছেন, কোট, মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ, আনকোট। 3. সাধারণ ইচ্ছা তত্ত্ব। রুশোর সামাজিক চুক্তি মতবাদের প্রধান অঙ্গ হল সাধারণ ইচ্ছা তত্ত্ব। সামাজিক চুক্তির মধ্যে দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা হল সাধারণ ইচ্ছা।
রুশোর ধারণায় ব্যক্তি মানুষের ইচ্ছা দু ধরনের, একটি হলো প্রকৃত ইচ্ছা, অপরটি হলো বাস্তব ইচ্ছা। রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো প্রকৃত ইচ্ছাগুলির গুণফল। মন্তেস্কুর রাষ্ট্র দর্শন। ফরাসি বিপ্লবের অন্যতম মানবতাবাদী রাষ্ট্র চিন্তাবিদ হলেন চার্লস লুই দ্য মন্তেস্কু, 1689 থেকে 1755 খ্রিস্টাব্দ। তিনিই প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি সমাজবিজ্ঞানী হিসেবেও খ্যাতি লাভ করেছেন। 1. রাষ্ট্রাদর্শ। মন্তেস্কুর রাষ্ট্রাদর্শের মূল কয়েকটি বিষয় ছিল রাষ্ট্রতত্ত্ব, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আইনের ধারণা, স্বাধীনতার তত্ত্ব প্রভৃতি। 2. রচনাসমূহ। মন্তেস্কু রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার্স, গ্রেটনেস অ্যান্ড ডিক্লাইন অফ দ্য রোমান্স, দ্য স্পিরিট অফ দ্য লজ প্রভৃতি। 3. রাষ্ট্র সম্পর্কিত ধারণা। মন্তেস্কুর ধারণায় রাষ্ট্র একটি আইনসম্মত সংগঠন। তার চিন্তায় রাষ্ট্রের কাজ হল ব্যক্তির নৈতিক জীবনের চলার পথের বাধাগুলিকে দূর করে তাদের মঙ্গল সাধনে ব্রতী হওয়া। মন্তেস্কু 3 ধরনের রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ করেছেন, যথা: 1. প্রজাতন্ত্র। প্রজা সাধারণের হাতে যেখানে সমস্ত ক্ষমতা থাকে তা হল প্রজাতন্ত্র। 2. রাজতন্ত্র। নির্দিষ্ট ও নির্ধারিত আইন মেনে রাজা তার অধীনস্থ কর্মচারীদের নিয়ে যে শাসন ব্যবস্থা পরিচালনা করেন তা হল রাজতন্ত্র। 3. স্বৈরতন্ত্র। আইনের তোয়াক্কা না করে কোনো একজন ব্যক্তি নিজের খেয়ালখুশি মতো যে শাসন ব্যবস্থা কায়েম করেন তা হল স্বৈরতন্ত্র। 4. মন্তেস্কুর রাষ্ট্রতত্ত্ব। 1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্তেস্কুর ধারণায় আইন বিভাগ, শাসন বিভাগ অর্থাৎ প্রশাসন এবং বিচার বিভাগকে আলাদা করে দেওয়া উচিত। তিনি মনে করতেন এই 3টি বিভাগের ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হলে সাম্য ও স্বাধীনতা বিঘ্নিত হবে। মন্তেস্কু বলেন, কোট, পৃথিবীতে যত অশান্তি ও নিপীড়ন বা শোষণের ঘটনা রয়েছে তার মূলে আছে ক্ষমতার কেন্দ্রীভবন, আনকোট। পৃষ্ঠা 28। 2. আইনের ধারণা। মন্তেস্কু মনে করতেন সমস্ত বস্তুরই নিজ নিজ আইন রয়েছে। দেবতা কুল, মনুষ্য জগৎ, এমনকি পশুদেরও নিজস্ব আইন রয়েছে। তার ধারণায় যেখানেই সম্পর্ক রয়েছে সেখানেই আইন রয়েছে। সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য আইনের প্রয়োজন। 3. স্বাধীনতার তত্ত্ব। মন্তেস্কুর স্বাধীনতা সম্পর্কিত ধারণা রয়েছে দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে। মন্তেস্কুর ধারণায় চরম বা অনিয়ন্ত্রিত ক্ষমতা স্বাধীনতার পরিপন্থী। মন্তেস্কু মূলত স্বাধীনতা বলতে রাজনৈতিক স্বাধীনতাকে বোঝাতে চেয়েছেন। উপসংহার। বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ রুশো এবং মন্তেস্কু প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছিলেন। তাঁদের রাষ্ট্র দর্শন জনমানসে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পিছনে রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রশ্ন 14। পারসিক শাসন ব্যবস্থার অঙ্গ হিসেবে স্যাট্রাপদের পরিচয় দাও এবং স্যাট্রাপির গঠন কাঠামো উল্লেখ করো, অথবা স্যাট্রাপ সম্পর্কে আলোকপাত করো। সূচনা। পারস্যের আকিমেনীয় সাম্রাজ্য বৃহৎ ও ক্ষুদ্র কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল, যেগুলির নাম ছিল স্যাট্রাপি। স্যাট্রাপিগুলির শাসনকর্তা ছিলেন স্যাট্রাপ, যারা রাজার কাছে প্রত্যক্ষভাবে দায়বদ্ধ ছিলেন। স্যাট্রাপদের পরিচয়। 1. অর্থ। প্রাচীন পারসিক অর্থে স্যাট্রাপ বলতে সাম্রাজ্যের রক্ষাকর্তাকে বোঝাত। এক কথায় আকিমেনীয় সাম্রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ ছিল স্যাট্রাপি, আর এই বিভাগের প্রধান ছিলেন স্যাট্রাপ। 2. উৎস। স্যাট্রাপ শব্দটির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ স্যাট্রাপিয়া, SATRAPEIA থেকে। স্যাট্রাপি শব্দটির আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের প্রদেশ, আর স্যাট্রাপ শব্দের আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তা। 3. আত্মপ্রকাশ।
বিভিন্ন জাতি গোষ্ঠী অধ্যুষিত আকিমেনীয় সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় করার প্রয়োজনীয়তা থেকেই পারসিক সম্রাট কাইরাস আনুমানিক 530 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন। ফলে প্রদেশ বা স্যাট্রাপিগুলিতে স্যাট্রাপদের নিয়োগ করা শুরু হয়। 4. কার্যাবলী। স্যাট্রাপির প্রধান শাসনকর্তা হিসেবে স্যাট্রাপদের বেশ কিছু কাজ করতে হতো, যেমন 1. কর আদায় ও জমা, ট্যাক্স আদায় করা ও তা সরকারি কোষাগারে জমা দেওয়া। 3. সেনা নিয়োগ। আবার পড়ছি। 2. সেনা নিয়োগ, যুদ্ধে পারদর্শী ব্যক্তিকে সেনাবাহিনীতে নিয়োগ করা। 3. আমলা নিয়োগ, আঞ্চলিক প্রশাসনিক স্তরে আমলাদের নিয়োগ করা। 4. বিদ্রোহ দমন, অভ্যন্তরীণ বিদ্রোহগুলির অবসান ঘটানো। 5. সমস্যার মোকাবিলা, প্রদেশগুলির বিশৃঙ্খল পরিস্থিতি বা নানাবিধ সমস্যার মোকাবিলা করা। 6. বৈদেশিক আক্রমণ রোধ, বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করা। 7. সমর বাহিনীর রক্ষণাবেক্ষণ, সামরিক শক্তির রক্ষণাবেক্ষণ করা। 8. বিচার কাজ, স্যাট্রাপ ছিলেন প্রদেশের বিচার বিভাগের প্রধান, পৌর এবং ফৌজদারি অপরাধের তিনি বিচার করতেন। 9. বাৎসরিক খতিয়ান পেশ, সঠিক সময় খতিয়ান পেশে ব্যর্থ হলে স্যাট্রাপদের মহান রাজা প্রথমে সতর্ক করতেন এবং পরে তার পদ কেড়ে নিতেন। 5. স্যাট্রাপের সঙ্গে সম্রাটের সম্পর্ক। 1. দায়বদ্ধতার, পারস্যের বিভিন্ন প্রদেশে নিয়োজিত স্যাট্রাপগণ ছিলেন মূলত সম্রাটের প্রতিনিধি। তারা নিজেদের কাজের জন্য সম্রাটের কাছে দায়বদ্ধ ছিলেন। 2. কর্তব্যগত, স্যাট্রাপদের প্রদেশগুলিতে বিভিন্ন কর্তব্য পালন করতে হতো, যেমন কর আদায় ও জমা, বিদ্রোহ দমন, বাৎসরিক খতিয়ান পেশ প্রভৃতি। 3. প্রতিনিধিত্বগত, সামরিক শক্তি প্রদর্শন এবং রাজকীয় কর্তৃত্ব পালনের মধ্যে দিয়েই তারা নিজেদেরকে সম্রাটের সফল প্রতিনিধি হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেন। 4. নিয়োগ ও পদচ্যুতিগত, নিয়োগ থেকে শুরু করে পদচ্যুতি পর্যন্ত স্যাট্রাপদের ভাগ্য নির্ভরশীল ছিল সম্রাটের ওপর। দায়িত্বে অবহেলা দেখালে তারা সম্রাট কর্তৃক পদচ্যুত হতেন। 6. স্যাট্রাপগুলির বিদ্রোহ, পরবর্তী সময় পারস্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়লে সেই সুযোগে বিভিন্ন পারসিক স্যাট্রাপির স্যাট্রাপগণ স্বাধীনতাকামী হয়ে ওঠেন। পারসিক সম্রাট দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডারের শাসনকালে এশিয়া মাইনর ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে স্যাট্রাপগণ বিদ্রোহ ঘোষণা করেন। গঠন কাঠামো, স্যাট্রাপিগুলি মূলত 3টি ভাগে বিভক্ত ছিল। এগুলি হল: 1. কেন্দ্রীয় বৃহৎ স্যাট্রাপি, কয়েকটি কেন্দ্রীয় বৃহৎ স্যাট্রাপি ছিল। 1. পারস্য বা পার্সিস, 2. মাডা বা মিডিয়া, 3. পার্ডা / লিডিয়া, 4. ব্যাবিরাস / ব্যাবিলোনিয়া, 5. মুদ্রায়া / ইজিপ্ট, 6. আরাকেসিয়া, 7. ব্যাকট্রিস বা ব্যাকট্রিয়া ইত্যাদি। 2. কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রাপি, কয়েকটি কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রাপি ছিল: পার্থিয়া, আর্মেনিয়া, কাপাডোসিয়া, লিভিয়া, আসিরিয়া, নিম্ন ইজিপ্ট, হারভাসিয়া, স্যাট্রাজিডিয়া ইত্যাদি। 3. প্রাদেশিক ক্ষুদ্র স্যাট্রাপি, কয়েকটি প্রাদেশিক ক্ষুদ্র স্যাট্রাপি ছিল: হিরকানিয়া, কোলচিস, সিরিয়া, সিটামিন, আরবেলিটেস, কারিয়া, ফ্রিজিয়া, ওরিটান্স, আরিয়াস শপে ইত্যাদি।
পৃষ্ঠা 29 কন্টিনিউড। প্রশ্ন 15। চীনে ম্যান্ডারিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভূমিকা। চীনে সরকারি আমলাদের ম্যান্ডারিন বলা হতো। প্রকৃত অর্থে এরা ছিল চীনের সুই রাজবংশের আমলে কর্তব্যরত আমলা। পর্তুগিজ শব্দ ম্যান্ডারিস থেকে ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে। মনে করা হয় মালয় উপদ্বীপের মন্ত্রী শব্দ থেকে বা সংস্কৃত মন্ত্রিং থেকে ম্যান্ডারিন শব্দটি এসেছে। ম্যান্ডারিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ: 1. নিয়োগ ও পদচ্যুতি। সম্রাট ইয়াং সুই চীনে পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে আমলা পদে ম্যান্ডারিনদের নিয়োগ ব্যবস্থা চালু করেন। নিয়োগের আগে ম্যান্ডারিন পদপ্রার্থীদের শিক্ষা দীক্ষা বিচার করা হতো। জেলখাটা আসামি, প্রেমিক, অভিনেতা, গায়ক, পাহারাদার, কৃতদাস ও ভিক্ষুকরা এই পদের যোগ্য ছিল না। ম্যান্ডারিন পদপ্রার্থীর স্থানীয় বা প্রাদেশিক ক্ষেত্রে প্রশাসন পরিচালনার দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে হতো। পাশাপাশি তাদের চীনা ধ্রুপদী ঐতিহ্যের অর্থাৎ কনফুসীয় আদর্শ, তাওবাদ, চীনা সাহিত্য, কাব্য, শিল্প, রাজনীতি ইত্যাদি বিষয় সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হতো। ম্যান্ডারিনরা কাজে অবহেলা করলে বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে বা সাম্রাজ্য বিরোধী কাজ করলে প্রমাণ সাপেক্ষে চীনা সম্রাট তাদেরকে পদ থেকে সরিয়ে দিতেন। 2. স্তর বা পর্যায়। চীনের নতুন আমলাতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে মিং রাজাদের আমলে। এই সময় ম্যান্ডারিন নামে সরকারি আধিকারিকদের 9টি গ্রেড বা স্তরে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটি স্তরের আবার উচ্চতর ও নিম্নতর এই দুটি করে ভাগ ছিল। স্তর অনুসারেই তাদের কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হতো। এছাড়াও স্তরের ওপর ভিত্তি করেই তাঁরা কম বেশি সম্মান ও বেতন পেতেন। প্রত্যেকটি স্তরে কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক ছিল। এই পোশাকগুলি ছিল সমাজে তাদের বিশেষ মর্যাদা ও অবস্থানের প্রতীক। 3. মেধাভিত্তিক শাসন কাজ। চীনে ম্যান্ডারিন নামক আমলাতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণরূপে মেধাভিত্তিক। চীনা সমাজের যে কোনো সামাজিক স্তর ও গোষ্ঠীর পুরুষেরা এই পদের যোগ্য ছিল। সমাজের নিম্নতর ও দুর্বল সামাজিক অবস্থানের মানুষ নিজেদের মেধা ও উদ্যমকে কাজে লাগিয়ে এই আমলাতান্ত্রিক ব্যবস্থার একজন হয়ে উঠতে পারতেন। চীনের এই মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল দীর্ঘ মেয়াদে রাষ্ট্রকে সুরক্ষিত রাখা। অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী প্রশাসনিক আমলাদের দ্বারা এক রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার লক্ষ্যেই চীনের মিং রাজারা এভাবে মেধাতান্ত্রিক ম্যান্ডারিন শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। 4. সামাজিক উন্নয়ন নির্ধারক। সমাজের নিম্নতর অবস্থানে থাকা দরিদ্র পরীক্ষার্থীটিও শুধু নিজের মেধা ও উদ্যম দিয়ে ম্যান্ডারিন পদে নিজের যোগ্যতা প্রমাণের অধিকারী ছিল। তাই বলা যায় ম্যান্ডারিন ব্যবস্থাটি চীনের সমাজের অপেক্ষাকৃত নিচুতলার মানুষের কাছে আরও উচ্চতর সামাজিক স্তর ও মর্যাদায় উন্নীত হওয়ার সুযোগ সৃষ্টি করেছিল। আসলে গরিব ও দুর্বল পরিবারে মেধাবী পরীক্ষার্থীদের অভাব ছিল না, কিন্তু এই ধরনের পরীক্ষায় সফল হতে গেলে যে দীর্ঘ প্রস্তুতি ও আর্থিক সামর্থ্যের দরকার পরীক্ষার্থীকে তা যোগাতে অক্ষম ছিল তার পরিবারগুলি। তাই দেখা যায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই চীনের ভূম্যধিকারী ধনী শ্রেণীর সন্তানরাই ম্যান্ডারিন পদগুলি অধিকার করে নিত। 5. কনফুসীয় আদর্শে দীক্ষা। কনফুসীয় আদর্শ বা মূল শিক্ষায় বলা হয়েছে শাসক কিভাবে রাষ্ট্রে সুশাসন চালু করবেন। এই কনফুসীয়বাদ বা কনফুসীয় আদর্শ চীনের ম্যান্ডারিনদের মেনে চলতে হতো। কনফুসীয় আদর্শে বলা হয়েছে প্রশাসনের নীতিহীন শাসনের জন্যই প্রজারা বিদ্রোহ ঘোষণা করে, তাই তাদের সেই বিদ্রোহের অধিকার রয়েছে। এ প্রসঙ্গে তাঁর মত হল প্রজারা যেন সেই অধিকার প্রয়োগের প্রয়োজন অনুভব না করেন। এক সুন্দর উদাহরণের সাহায্যে তিনি এই বিষয়টি বুঝিয়েছেন। এই বিষয়ে তিনি বলেছেন, সুনীতি মেনে চলা শাসক হলেন বাতাস,
আর প্রজা সাধারণ হলো তৃণ বা তৃণ অর্থাৎ ঘাস। বাতাস যখন বয়ে যায় তৃণ তখন নুইয়ে পড়ে। এই আদর্শ মেনেই চীনের আমলাতন্ত্র প্রশাসন পরিচালনা করবেন এ কথা বলা হয়। মূল্যায়ন: কনফুসিয়াসের আদর্শ মেনেই চীনের সুই রাজবংশের রাজারা আমলাতান্ত্রিক ব্যবস্থায় ম্যান্ডারিন পদ্ধতিকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই মতোই এরা শাসননীতি পরিচালনায় রাজাকে সাহায্য করতেন। ফলে চীনের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতাবস্থা বজায় ছিল। প্রশ্ন 16, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ভূমিকা: মধ্যযুগে ভারতের সুলতানি আমলে আদায়কৃত ভূমি রাজস্ব শাসক শ্রেণীর লোকেদের মধ্যে বিতরণ করার উপায় হিসেবে এক নতুন ব্যবস্থার প্রবর্তন করা হয়। পৃষ্ঠা 30। এটি ইকতা ব্যবস্থা নামে পরিচিত। সুলতান ইলতুৎমিশ এই ব্যবস্থার প্রবর্তন করেন। পরবর্তী বিভিন্ন সময়ে এই ব্যবস্থায় নানা সংস্কার ও বিবর্তন ঘটে। 1. ইলতুৎমিশের আমল: ইলতুৎমিশ ভারতে ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি এদেশের নববিজিত অঞ্চলগুলি তাঁর সমরনায়কদের মধ্যে ইকতা হিসেবে বন্টন করেন। ইকতার প্রাপক বা ইকতাদারদের মধ্যে যাতে সামন্ততান্ত্রিক প্রবণতা বাসা বাঁধতে না পারে সেজন্য তিনি ইকতাদারদের বিভিন্ন ইকতায় বদলি করার নীতি নেন। ইকতা ব্যবস্থার ওপর ইলতুৎমিশের দৃঢ় নিয়ন্ত্রণ ইকতাদারদের কেন্দ্রীয় শাসনের সহায়ক হিসেবে কাজ করতে বাধ্য করেছিল। 2. বলবনের আমল: সুলতান গিয়াসউদ্দিন বলবনের আমলে ইকতার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়েছিল। 1. সংস্কার সাধন: বলবনের আমলে ইকতাদার বা মাকতিরা অনেকেই মারা গিয়েছিলেন অথবা বার্ধক্যের কারণে সামরিক সেবাদানে অক্ষম হয়ে পড়েছিলেন। তাই বলবন ওইসব ইকতাগুলি অনেকাংশে হ্রাস করেন এবং বৃদ্ধ ইকতাদারদের ভাতা দানের ব্যবস্থা করেন। ইকতাদাররা যাতে নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখে এবং এই প্রথা যাতে বংশানুক্রমিক না হয়ে পড়ে সেদিকে বলবন সতর্ক দৃষ্টি দেন। 2. হিসাব রক্ষক নিয়োগ: কেন্দ্রের প্রাপ্য রাজস্ব কঠোরভাবে আদায়ের উদ্দেশ্যে বলবন ইকতার প্রকৃত আয় ব্যয় ও উদ্বৃত্ত অর্থের সঠিক হিসাব রাখার উদ্যোগ নেন। এই উদ্দেশ্যে তিনি খোয়াজা নামে এক শ্রেণীর হিসাবরক্ষক কর্মচারী নিয়োগ করেন। 3. আলাউদ্দিনের আমল: সুলতান আলাউদ্দিন খলজির আমলে ইকতা ব্যবস্থায় কিছু পরিবর্তন আসে। 1. দূরবর্তী অঞ্চলে ইকতা প্রদান: সরকারি রাজস্বের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে আলাউদ্দিন দিল্লির নিকটবর্তী অঞ্চলগুলিতে ইকতা প্রথা বাতিল করে সেগুলিকে খালিসা জমিতে পরিণত করেন। তিনি দিল্লি থেকে দূরবর্তী অঞ্চলগুলিতে ইকতা ব্যবস্থা বজায় রাখেন। 2. সেনাপতিকে ইকতা প্রদান: রাজস্ব আদায় বৃদ্ধির উদ্দেশ্যে আলাউদ্দিন ইকতা প্রদানের বিষয়টিকে সীমিত পরিসরে নিয়ে আসেন। এজন্য তিনি কেবল সেনাপতিকে ইকতা প্রদানের ব্যবস্থা করেন। সৈন্যদের তিনি ইকতার পরিবর্তে নগদ বেতন দেওয়ার নিয়ম চালু করেন। 3. শাস্তির ব্যবস্থা: আলাউদ্দিন ইকতার দুর্নীতি রোধ করার উদ্দেশ্যে প্রতিটি ইকতার আয় ব্যয়ের নিয়মিত হিসাব পরীক্ষার ব্যবস্থা করেন। এর দ্বারা তিনি দুর্নীতিগ্রস্ত ইকতাদারদের কড়া শাস্তির ব্যবস্থা করেন। এর ফলে সুলতানি রাজকোষের আয় বৃদ্ধি পায়। ঐতিহাসিক বারানির মতে আলাউদ্দিনের জনৈক মন্ত্রী শারাফ কোই কঠোর হাতে ইকতা প্রশাসন নিয়ন্ত্রণ করার ফলে আলাউদ্দিন কেন্দ্রীয় কোষাগারের আয় বৃদ্ধি করতে সফল হয়েছিলেন। 4. গিয়াসউদ্দিন তুগলকের আমল: গিয়াসউদ্দিন তুগলকের কিছু পদক্ষেপের ফলে তাঁর আমলে ইকতা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়। এই সময় ইকতায় প্রচলিত ব্যবস্থাগুলির ওপর তিনি কতকগুলি সংশোধনী আনেন। 5. মোহাম্মদ বিন তুগলকের আমল: সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে ইকতার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আবার বৃদ্ধি পায়। 1. পরিবর্তন: এই সময় ইকতার ওপর ইজারাদারি ব্যবস্থা কায়েম হয়।
বিন তুগলক সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানে ইচ্ছুক ব্যক্তিকে ইকতার দায়িত্ব দেন এবং সেনাদের নগদ অর্থে বেতন দেওয়ার নীতি নেন। 2. সীমিতকরণ। বিন তুগলক শুধুমাত্র খান পদমর্যাদার সেনাধ্যক্ষদের একখণ্ড ইকতা দানের ব্যবস্থা করেন। 6. ফিরোজ তুগলকের আমল। সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে ইকতা ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন হয়। 1. শিথিলতা। সুলতান ফিরোজ তুগলকের আমলে ইকতায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পায় এবং ইকতার হিসাব পরীক্ষার বিষয়টি শিথিল হয়ে পড়ে। 2. বংশানুক্রমিক চরিত্র। ফিরোজ ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দেন। এর ফলে ইকতার মধ্যে একদিকে যেমন সামন্ততান্ত্রিক প্রবণতা সক্রিয় হয়, তেমনি অন্যদিকে অদক্ষ ও অযোগ্য ব্যক্তিরা ইকতা ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে। 3. অপরিমিত ইকতা বিলি। ফিরোজ প্রচুর পরিমাণে ইকতা বিলি করতে থাকেন, ফলে সুলতানের খালিশা জমির পরিমাণ কমে যায় এবং সরকারি আয় হ্রাস পায়। উপসংহার: মূলত ফিরোজ শাহের আমল থেকে ইকতা ব্যবস্থার নেতিবাচক দিকগুলি প্রকট হতে থাকে। পরবর্তীকালে লোদি বংশের আমলেও ইকতার বৈশিষ্ট্যগুলি চালু ছিল, তবে এই সময় ইকতা নামের পরিবর্তে সরকার কথাটি ব্যবহার করা হতো। প্রশ্ন 17। মোগল প্রশাসনের অঙ্গ হিসেবে মনসবদারদের পরিচালনাধীন মনসবদারি ব্যবস্থার বর্ণনা দাও, অথবা মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। সূচনা: আকবর মোগল প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে তিনি ভারতে প্রথম মনসবদারি প্রথা চালু করেন 1557 খ্রিস্টাব্দ। সামরিক অসামরিক যে কোনো কর্মচারী মনসবদার হতে পারতেন। মনসবদারি ব্যবস্থা। 1. অর্থ। মনসব কথাটির আক্ষরিক অর্থ পদমর্যাদা, মতভেদে উচ্চপদ বা অবস্থান। এই অর্থে মনসবদার হলেন প্রশাসনের উচ্চ পদাধিকারী। মোগল যুগে মনসব শব্দটি একটি পদকে বোঝাতো। ধীরে ধীরে এই পদের সঙ্গে দায়িত্ব, মর্যাদা প্রভৃতি যোগ হয়। 2. প্রেক্ষাপট। আকবরের আগে পর্যন্ত মোগল প্রশাসনের সামরিক বেসামরিক সমস্ত উচ্চপদস্থ কর্মচারীকে বেতনের বদলে জায়গির প্রদান করা হতো, কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থায় নানা দুর্নীতির অনুপ্রবেশ ঘটলে পৃষ্ঠা 32 কন্টিনিউড। 5. সরকারি আয় বৃদ্ধির প্রচেষ্টা। জাগিরদারি প্রথার ব্যাপক প্রসারের ফলে সম্রাটের খালিশা জমির পরিমাণ হ্রাস পেয়ে সরকারি আয় কমে যায়। এই অবস্থায় খালিশা জমিকে আর জায়গির জমিতে পরিণত না করে মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে আকবর সরকারি আয় বৃদ্ধির চেষ্টা করেন। 6. রাজকীয় সেবার ঐতিহ্য। বলা যেতে পারে আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা শাসককে সেবার ঐতিহ্যেরই অনুসরণ। সিংহাসনে বসে ভারতব্যাপী সাম্রাজ্য গঠনের পর আকবর রাজকীয় সেবার ঐতিহ্য গঠনের যে ব্যাপক কর্মসূচি নেন, তারই অঙ্গ হিসেবে তিনি ভারতবর্ষে মনসবদারি ব্যবস্থা গড়ে তোলেন। 7. প্রশাসনিক কাঠামো গঠন। আকবর কর্তৃক মনসবদারি ব্যবস্থা গড়ে তোলার পিছনে এক প্রশাসনিক কাঠামো নির্মাণের প্রয়াস ছিল। সামরিক ও অসামরিক উভয় পদের ক্ষেত্রেই মনসবদার পদটি যুক্ত করে তিনি এক নতুন ধরনের প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন। মনসবদারি প্রথার গুরুত্ব। মোগল প্রশাসনের অঙ্গ হিসেবে আকবর যে মনসবদারি ব্যবস্থা গড়ে তোলেন তা নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। যেমন: 1. সম্রাটের শক্তি বৃদ্ধি। আকবর ও তাঁর পরবর্তী সম্রাটগণ মনসবদারি প্রথার সাহায্যে এক বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন। মনসবদাররা সম্রাটের প্রিয় পাত্র হওয়ায় সম্রাটের প্রতি তাঁরা আনুগত্য জানান এবং সর্বশক্তি দিয়ে সম্রাটের হাত শক্ত করেন। 2. অভিজাতদের আধিপত্য ধ্বংস। মনসবদারি প্রথার ফলে মোগল প্রশাসনে বিদেশি অভিজাত শ্রেণী যথা উজবেগি, আফগানি, ইরানি ও তুরানিদের আধিপত্য নষ্ট হয়। পাশাপাশি জাতিভিত্তিক মনসবদারি প্রথা চালু হওয়ায় ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জাতি কর্তৃক
সম্রাটের বিরোধিতার পথ বন্ধ হয়। 3. শক্তিশালী প্রশাসন গঠন। মোগল প্রশাসন মনসবদারি পদ বংশানুক্রমিক ছিল না। আবার পড়ছি, মোগল প্রশাসনে মনসবদারি পদ বংশানুক্রমিক ছিল না, ফলে যোগ্য ব্যক্তির পদ লাভ করার সুযোগ ছিল, যা শক্তিশালী প্রশাসন গঠনে সহায়তা করে। 4. সামন্ত প্রথার উত্থানে বাধা। মনসবদার পদে বংশানুক্রমিকভাবে নিয়োগের ব্যবস্থা না থাকার ফলে সামন্ত প্রথার আত্মপ্রকাশের সম্ভাবনা ছিল না। এক কথায় মনসবদারি প্রথা ছিল একের মধ্যে অনেক, যা কেন্দ্রীয় ক্ষমতাকে শক্তিশালী করেছিল। গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি। অ্যারিস্টটলের ধারণায় শাসন ব্যবস্থার নানা রূপ। 1. একজনের শাসন রুল অফ ওয়ান ম্যান, বিশুদ্ধ রূপ রাজতন্ত্র মনার্কি, বিকৃত রূপ স্বৈরতন্ত্র টিরানি। 2. কতিপয় ব্যক্তির শাসন রুল অফ এ ফিউ, অভিজাততন্ত্র অ্যারিস্টোক্রেসি, গোষ্ঠীতন্ত্র অলিগার্কি। 3. বহুজনের শাসন রুল অফ মেনি, বহুজনতন্ত্র পলিটি, গণতন্ত্র ডেমোক্রেসি। অর্থশাস্ত্র সম্পর্কে কিছু তথ্য। অর্থশাস্ত্র অর্থপূর্ণ শাস্ত্র। মোট অধ্যায় 15টি। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, আবিষ্কার 1905 খ্রিস্টাব্দ। ভাষা সংস্কৃত, আবিষ্কারক পণ্ডিত আর শ্যাম শাস্ত্রী। মূল বিষয়বস্তু রাষ্ট্রনীতি, প্রকাশকাল 1909 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 33। বিভিন্ন দেশের আঞ্চলিক শাসক ও তাদের শাসন ব্যবস্থা। শাসক, সংশ্লিষ্ট দেশ, সংশ্লিষ্ট শাসন ব্যবস্থা। স্যাট্রাপ, পারস্য, স্যাট্রাপি ব্যবস্থা। ম্যান্ডারিন, চীন, ম্যান্ডারিন ব্যবস্থা। ইকতাদার, ভারত, সুলতানি আমল, ইকতা ব্যবস্থা। মনসবদার, ভারত, মোগল আমল, মনসবদারি ব্যবস্থা। বিভিন্ন প্রকার জায়গির ব্যবস্থা। জায়গিরের নাম তানখা জায়গির বা তানখা ই জায়গির। বিবরণ: মোগল আমলে সরকারি কর্মচারীদের বেতনের সমপরিমাণ অর্থ ভূমি রাজস্ব হিসেবে আদায় করে নেওয়ার জন্য যে নির্দিষ্ট জমি জায়গির হিসেবে দেওয়া হতো তা তানখা জায়গির নামে পরিচিত ছিল। ওয়াতান জায়গির: ভারতবর্ষের কিছু স্থানীয় জমিদার বা সামন্ত রাজা মোগলদের কাছে চাকরি গ্রহণ করলে তাদের বংশ পরম্পরায় ভোগ করা জমিগুলিকে বেতনের বিনিময়ে ওয়াতান জায়গির হিসেবে বংশ পরম্পরায় ভোগ দখল করার সুযোগ দেওয়া হতো। মসরুত জায়গির: মোগল আমলে কোনো বিশেষ ব্যক্তিকে কোনো বিশেষ পদে নিয়োগের বেলায় শর্ত সাপেক্ষে যে জায়গির প্রদান করা হতো তাই ছিল মসরুত জায়গির। ইনাম জায়গির: মোগল আমলে ধর্মজ্ঞ পণ্ডিত, বিদ্বান ব্যক্তি ও অসাধারণ কিছু ব্যক্তিদের এক ধরনের জায়গির প্রদান করা হতো যা ইনাম জায়গির নামে পরিচিত ছিল।